নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর রেসিপিটা। আর এখন বাজারে তো আলু তো প্রচুর সস্তা হয়ে গেছে, আর এই সময় আপনারা নানান রকম আলু দিয়ে আলুর পাঁপড়, চিপস, নানান রকম কুরকুরে অনেক কিছু কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন। আর এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে বিশেষ করে একটু যদি এরকম মজাদার রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আজকে তাই আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই এবং খুব কম খরচেই বাড়িতে থাকা জিনিস দিয়ে বানানো হয়ে যাবে। আজকে বানাবো আলুর কাঠি কাবাব। আপনারা তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই জন্য দেখুন বন্ধুরা, আমি আলু নিয়েছি, আলুগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। আলুগুলো প্রথম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আলুর গায়ে তো একটু লাল লাল ভাব থাকে, এই জন্য ধুয়ে নিয়েছি। এরপর আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কেটে নেব একটু বড় বড় করে, এইভাবে কিন্তু কাটতে হবে। দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমার সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, একইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এই যে কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নেব। দেখুন আলুগুলো তো ভালো করে ধুয়েছি, জলের মধ্যেই রেখেছি। আর এখানে দেখুন এই যে স্টিকগুলো নিয়েছি, স্টিক কাঠিগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখান থেকে একটা একটা করে নিয়ে আলু একটা করে তুলবো, আর এখানে স্টিক দিয়ে আমি গেঁথে নেব। দেখুন কত সুন্দরভাবে গাঁথা হয়ে গেছে। আমি দুটো কিন্তু গেঁথে নিয়েছি, একইভাবে আমি সবগুলো গেঁথে নেব। আর দেখুন কি দারুণ লাগছে দেখতে। দেখুন কতগুলো কিন্তু আমার স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে, আর এটাই শুধু বাকি আছে, এটাও হয়ে গেল। আর একটু বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন এই স্টিকের মুখটা কিন্তু একটু ছোচালো থাকে, খুব সাবধানে কিন্তু কাজ করবেন, না হলে হাতে যদি ফুটো হয়ে যায় এদিক থেকে ঢুকলে এদিকে বেরিয়ে যাবে। এই জন্য একদম কিন্তু সাবধানে আপনারা করবেন। দেখুন সবগুলো তো একদম রেডি হয়ে গেল। আর বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি নিত্যদিন যা রেসিপি ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, সবার আগে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তাহলে চলুন, এগুলো তো গাঁথা হয়ে গেল, আমি উনুনটা ধরিয়ে নিই। আমি ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব, জলটা একটু বেশি পরিমাণেই কিন্তু দিতে হবে। জলটা তো দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে লবণ হলুদ তো মিশিয়ে নিয়েছি। এরপর যে আলুর স্টিকগুলো আমি গেঁথে রেখেছিলাম একটা একটা স্টিক আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে তো আলু স্টিকগুলো সবগুলো দিয়ে দিচ্ছে, সবগুলো কিন্তু ভালোভাবেই ডুবে গেছে। সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা জলটা দেবেন। আর এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 60% মতন সেদ্ধ করে নেব। দেখুন ওইদিকে আলুটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে একটা আমি সস তৈরি করে নিচ্ছি। বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি নিয়ে নেব টমেটো সস। নিয়ে নিয়েছি সস। এরপর আমি এখানে নিয়ে নেব গ্রিন চিলি সস। দিয়ে দেব
চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখুন এখানে দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা আমার নিজের হাতে তৈরি করা ভিনিগার, আপনারা অবশ্যই দেখেছেন অনেক রেসিপিতে আমি ব্যবহার করে থাকি। ভিনিগারটার রেসিপি অলরেডি আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে আমি ভিনিগারটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম ভিনিগার। নিয়ে নেব সোয়া সস। সোয়া সসটাও আমার অলরেডি বানানো রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে সোয়া সসটাও কিন্তু দেখে নিতে পারেন। দেখুন বাড়িতে তৈরি করেছি, কোনো দুটো জিনিস কিন্তু ব্যবহার করতে পারছি খুব সহজে, বাজার থেকে আর কিনে আনতে হচ্ছে না। এখান থেকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আলু সেদ্ধর মধ্যে লবণ দিয়েছি, তবু একটু লবণ দিলাম, তাহলে আরও পারফেক্টভাবে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। এখানে আমি মোট দিয়েছি 4 চামচ ময়দা। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন একটুও দলাভাব না থাকে। যদি জল লাগে প্রয়োজন মতো আবারও একটু কিন্তু দেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু, আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। আর দেখুন একটুও কিন্তু ময়দাটা যে মেশালাম একটুও কিন্তু দলাভাবও নেই, একদম যেন দলাভাব না থাকে সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম। দেখুন আমার বাটার সসটা রেডি হয়ে গেছে। সস তো একদম রেডি করে নিয়েছি, আলুটা এদিকে কিন্তু 60% আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর তুলে নিচ্ছি একটা ছান্তার সাহায্যে, একটা একটা করে আমি স্টিক কিন্তু তুলে নেব। এভাবে তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো আমি আলু তুলে নিলাম থালার মধ্যে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি উনুনে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। ডুবু তেলে কিন্তু ভাজতে হবে, এই জন্য একটু ডুবু তেল দেব, আর সাদা তেলেই কিন্তু ভাজবেন। তেলটা তো দিয়ে দিলাম, এদিকে তেলটা গরম হতে থাক, সেই দিকে আমি যে সেদ্ধ করে নিয়ে গেলাম আলুগুলো সেগুলো কোট করে নিই। একটা থালার মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা যদি বাজারে ব্রেড ক্রাম না পান তাহলে কিন্তু যেগুলো টোস্ট বিস্কুট বাজারে পাওয়া যায় সেই টোস্ট বিস্কুট এনে কিন্তু গুঁড়িয়ে নেবেন, তাহলে ব্রেড ক্রাম হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি, আর এর ওপরে আমি নিয়ে নেব সাদা তিল। সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্রেড ক্রামের সঙ্গে সাদা তিলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর এখানে দেখুন সস বাটারটা যে রেডি করে রেখেছিলাম, এই সস বাটারের মধ্যে আমি একটা করে আলু স্টিকগুলো নেব, এই সস বাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু করে লাগিয়ে নেব। চামচ দিয়ে আমি তুলছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি যে এই যে ব্রেড ক্রাম আর তিলটা ভালো করে মাখিয়ে রাখলাম এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে কোট করে নিচ্ছি। যেমন এরকম কিন্তু ভালো করে কোটটা করে নিতে হবে। দেখতেও দেখুন কতটা অপূর্ব সুন্দর লাগছে। দেখুন একটা কিন্তু কোট করে নিয়েছি, আর দেখুন কতটা দেখতে দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। একদম কিন্তু রেডি হয়ে গেল। বাকিগুলো একইভাবে এইভাবে কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাটারটা মাখিয়ে নিয়েছি, এরপর আমি আবার কোট করে নিচ্ছি। দেখুন আবারও কিন্তু একটা আমার
কোট করা হয়ে গেছে। আবারও থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন এটাই কিন্তু লাস্ট, পুরো মাখানোই হয়ে গেছে। এরপর কোট করে নিচ্ছি, কিভাবে কোট করে নিচ্ছি দেখুন। দেখুন আমার কোট করা হয়ে গেছে। প্রত্যেকটা দেখতে তো যেরকম সুন্দর হয়েছে, আর দেখুন অপূর্ব লাগছে পুরো। এরপর এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আলু স্টিকগুলো আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যখন স্টিকগুলো ভাজবেন তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, তারপরে আঁচটা কমিয়ে দেবেন। দেখুন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, আর একটু কিন্তু লালচে করে ভাজবেন। আর আঁচটা কিন্তু হালকা রাখবেন, না হলে কি হবে, ওপরটা একদম লাল লাল হয়ে যাবে, পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো তো ভাজা হয়ে গেছে। আর এর উপর থেকে আরেকটু কিন্তু আমি বিট লবণ ছড়িয়ে দেব, তাহলে আরও খেতে দারুণ লাগবে। হালকা করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। দেখুন বিট লবণটা আমি ছড়িয়ে দিলাম। বিট লবণটা অলরেডি আমি এটা বাড়িতেই বানিয়েছিলাম, অনেকটাই বানিয়েছিলাম বন্ধুরা, যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, কোনো রেসিপির সঙ্গে কিন্তু এটা আমি ব্যবহার করতে পারছি, বা কোনো রকম পেয়ারা খেলে, তরমুজ খেলে, শশা খেলে, তার মধ্যে আমি বিট নুনটা লবণটা খাচ্ছি বাড়িতে। অনেক কাজেই ব্যবহার হচ্ছে। আপনারা যারা দেখেননি এখনও পর্যন্ত, বিট লবণের রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন বিট লবণটা তো ছড়িয়ে দিলাম। এরপর খেয়ে দেখি, অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছি যে কেমন হয়েছে, খেয়ে দেখতে হবে। একটা স্টিক আমি নিয়ে নিলাম। দেখুন এইভাবে কিন্তু খাবো, দু হাতে তুলে নিয়েছি আর কামড় দিয়ে দিয়ে খাবো। ওপরটা পুরো লেয়ারটা যে মুচমুচেও লাগছে, আর ওপরে যে তিলটা দেওয়া আছে, তো তিল ভাজাটা যেই মুখে পড়ছে পুরো দারুণ লাগছে, পুরো অমৃত। আর ভেতরে আলুটাও কিন্তু একদম সুসিদ্ধ হয়েছে। হেব্বি লাগছে। বন্ধুরা একবার হলে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। মুখে তো লেগেই থাকবে, এতটা সুন্দর লাগছে। একদম ফাটাফাটি একটা রেসিপি। অবশ্যই বানিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।